বাজা মেয়ে ছেলে কোথাকার, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই, সে আবার সংসার আগলে ধরে বসে আছে। ওর জন্য কি আমি আমার নাতি নাতনির মুখ দেখতে পারবো না? আমার আর আমার ছেলেটাও হয়েছে তেমন। রুমের ভিতরে কি পেয়েছে কে জানে। সারাদিন দেখিস না কেমন বউয়ের আঁচল ধরে ঘুরঘুর করে বেড়ায়। অফিস থেকে ফিরেই ওই রুমের ভিতরে ঢুকবে আর বের হবে না। বাজা মেয়ে ছেলে নিয়ে এত আদিক্ষেতা কিসের সেটাই তো বুঝি না বাপু। রহিমা, মনে আছে তোর পাশের বাসার ভাবি 6 মাস আগে তার ছেলেকে বিয়ে দিল? শুনেছি 2 মাসের অন্তঃসত্ত্বা নাকি তার বৌমা সকালে মিষ্টির প্যাকেট দিয়ে গেল আমার বাসায়, আর শুনে গেল আমাদের কোনো খবর আছে কিনা। আর আমাদের দেখ 3 বছর হয়ে গেল, কিন্তু এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখলাম না। ছেলেটাকে যে কতবার বলেছি আরেকটা বিয়ে করে নে, কে শুনে কার কথা। আমার হয়েছে যত জ্বালা আর পোড়া কপাল, এই কপালে নাতি নাতনি সুখ নেই। তাই বলে অতি আক্রোশের সাথে তরকারিতে বেশ খানিকটা নুনের ছিটা মেরে দিল রাহেলা বেগম। কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে রান্নাঘরের দরজার চৌকাঠ থেকে চলে আসলো রুমি। নিজের রুমে এসে শাড়ির আঁচল মুখে গুজে নিঃশব্দে বালিশ ভিজাতে লাগলো সে। এটা তার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিয়ের প্রথমে শাশুড়ি তাকে অনেক যত্ন করত, একদম নিজের মেয়ের মতো ভালোবাসত। এই শাশুড়ি হাত ধরে সংসারে কত খুঁটিনাটি কাজ শিখেছে সে। সবাই দেখে বলতো এরা শাশুড়ি বৌমা নয়, একদম মা মেয়ে। কিন্তু রুমের কপালে এত সুখ মনে হয় লেখা ছিল না। বছর ঘরে 2 বছরের গিয়ে ঠেকলো রুমি আর রাশেদের দাম্পত্য জীবন। তারপরও যখন তাদের সংসারে নতুন সদস্যের আগমন ঘটল না, তখন কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে রহেলা বেগমের। আস্তে যেন রাহেলা বেগম তার ভালো মানুষের খোলস থেকে বেরোতে শুরু করলেন। ছদ্মবেশী মা থেকে দাজ্জাল শাশুড়িতে রূপান্তরিত হয়েছেন। প্রত্যক্ষভাবে রুমিকে ইঙ্গিত না করলেও পরোক্ষভাবে ঠিক বুঝিয়ে দিতেন রুমির দুর্বলতা। ভালো কোনো অনুষ্ঠানে রুমিকে নিয়ে যেতেন না, কিন্তু ইদানিং একেবারে আঙ্গুল তুলে বুঝিয়ে দেন যে সে ভাজা। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই, সে কেন তার ছেলের জীবনটা এভাবে নষ্ট করছে, চলে কেন যাচ্ছে না সে। এদিকে রাশেদ ডাক্তারের কাছে যেতে চায় না। রাশেদ বলে, তোমার সমস্যা থাকলে তুমি যাও, আমার কোনো সমস্যা নেই, তাই আমি এসব ডাক্তারের কাছে যেতে পারবো না বলে অন্যদিকে মুখ করে রাত্রে ঘুমিয়ে পড়ে। রুমি দোটানার মধ্যে পড়ে গেছে। এদিকে শাশুড়ি তাকে কথা শোনাচ্ছে, অন্যদিকে স্বামী রাশেদ ডাক্তারের কাছে যেতে চাইছে না। এসব কথা চিন্তা করতে করতে হঠাৎ কানে আসে শাশুড়ির কান ঝাঁঝানো কথাবার্তা। শুনে উঠে ঘরের দরজা খুলতে শাশুড়ি তার সামনে দাঁড়িয়ে বলল, কি মহারানী, দুপুরের ভাত ঘুম শেষ হয়েছে আপনার, নাকি এখনো বাকি আছে? যদি বাকি থাকে তাহলে গিয়ে আবার শুয়ে পড়ো। ঘরে দুটো দাসী রেখে দিয়েছো না, তারাই সব তৈরি করে রাখবে। উঠে মহারানীর মতো পায়ের উপর পা দিয়ে সেগুলো গান্ডে ফিন্ডে গিলবে কেমন। শাশুড়ির কথায় রুমি মাথা নিচু করে ফেলল। শাশুড়ি মনে হয় এখন আর তার চেহারার দিকে ভালো করে তাকায়ও না। তাকালে হয়তো দেখতে পেত রুমির ভেতরের কষ্টটা মুখে কিভাবে ফুটে উঠেছে। রুমি মাথা নিচু করে আমতা আমতা করে বলল, মা আমি এখনই গিয়ে সবকিছু তৈরি করে ফেলছি, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে আসার আগে আমি সবকিছু তৈরি করে ফেলবো। হ্যাঁ, সেই ছেলেটাকে কিভাবে হাতের কবজায় রাখতে হয় সেটা তো খুব ভালো করেই পারো তুমি। সন্ধ্যায় ফিরলে তাকে সহ তুমি রান্না করে এসো, কথা আছে তোমাদের সাথে। এবার মনে হচ্ছে একটা ফয়সালা ঠিকই করতে হবে। শাশুড়ির কথায় আটকে উঠল রুমি। কি চাইছেন মা? সেটা রুমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। নিঃশব্দে আরেক দফা চোখের পানি বিসর্জন দিয়ে রান্নাঘরের দিকে অগ্রসর হলো সে। বিকেলের নাস্তার কাজকর্ম সব শেষ করে নিঃশব্দে আবার নিজের রুমে প্রবেশ করলো রুমি, এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য মানসিক দিক থেকে তৈরি হতে লাগলো। সন্ধ্যায় রাশেদ অফিস থেকে ফিরে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এলে রুমি তার জন্য 1 গ্লাস লেবুর শরবত তৈরি করে আনে। এক নিঃশ্বাসে গ্লাসটা ফাঁকা করে পাশের টেবিলে রাখতে রুমি বলে ওঠে, মা আমাকে আর তোমাকে তার রুমে যেতে বলেছে, কি যেন গুরুত্বপূর্ণ কথা আছে।
রাশেদ এক ঝলক রুমের দিকে তাকিয়ে গায়ে একটি টি শার্ট জড়িয়ে মায়ের রুমের দিকে অগ্রসর হলো। রাশেদ তার পিছু পিছু রুমে গিয়ে দরজায় নক করতে দরজাটা খুলে গেল। রাশেদ গিয়ে মাকে সালাম করে বিছানার উপর বসলো আর রুমে তার পাশে দাঁড়িয়ে থাকলো। মিসেস রাহেলা বেগম এক ঝলক ছিল ও বৌমার দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, দেখ বাবা, আমি সাদে মানুষ, সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি। তোদের বিয়ের এই 3 বছর পেরিয়ে গেল, কিন্তু তোর বউ বাচ্চা কাচ্চার মুখ দেখাতে পারলো না। আর তার কারণটা যে কি সেটা আমি খুব ভালো করেই জানি। রুমের দিকে আর চোখে তাকিয়ে, তাই আমি বলি কি, তুই আরেকটা বিয়ে কর। দেখ দেখ আমার বয়স হয়েছে, কয়দিন আর আছি এই পৃথিবীতে জানি না। মরার আগে আমি নাতির মুখ দেখে যেতে চাই। তোর সংসারটা পূর্ণ দেখেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তাই এর মধ্যে রুমি ভিজে গলায় বলে উঠল, মা, আমরা আদৌ জানি না সমস্যাটা কার। আপনার ছেলে তো ডাক্তারের কাছে যেতেই চাই না। ডাক্তারের কাছে যাওয়ার কথা উঠলেই সে এড়িয়ে চলে যায়, বলে তোমার কোন সমস্যা থাকলে তুমি ডাক্তারের কাছে যাও। আমার কোনো সমস্যা নেই, তাই আমি যাব না। আপনিও কি একবার বলুন না মা ডাক্তারের কাছে যেতে, আমাকে নিয়ে একবার গেলে সব ক্লিয়ার হয়ে যাবে। একথা শুনে রাহেলা বেগম তেলে বেগুনে জ্বলে ওঠে, বললেন, তুমি কি বলতে চাও বৌমা আমার ওরকম শক্ত সামর্থ্য ছেলেটারই এসব মেয়েলি সমস্যা? আরে আমি যদি ওকে সেরকম বাচ্চা কাচ্চা দেনওয়ালা মেয়ের সাথে বিয়ে দিতাম, তাইলে এই 3 বছরও 3টে বাচ্চা থাকতো। নিজের দোষ আমার ছেলেটার গাড়ে চাপাতে যাও, তোমার সাহস তো কম না। আরে তুমি নিজে অক্ষম হয়ে আমার ছেলেটাকে অক্ষম প্রমাণ করতে চাও, ভাজা মেয়ে ছেলে কোথাকার। শাশুড়ির এসব কথা শুনে দুচোখ দিয়ে অযোধ্যারায় অশ্রুবর্ষণ হতে লাগলো রুমে। লজ্জায় কানগুলো লাল হয়ে গেছে তার। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো সে, তার কিছুই বলার নেই। এমন সময় রাহেলা বেগম তার বালিশের কাছ থেকে একটা খাম বের করে ছেলের দিকে এগিয়ে দিলেন। রাশেদ নিঃশব্দতার মা এর হাতের থেকে খামটা খুলে দেখতে কাগজের উপর মোটা মোটা অক্ষরে লেখা ডিভোর্স পেপার। রাশেদ অবাক হয়ে মায়ের দিকে তাকালে তার মা বলে, তুই তো জানিস তোর বড় মামা একজন উকিল, আমি তার মাধ্যম দিয়ে এই ব্যবস্থা করেছি। তুই এক্ষুনি রুমিকে ডিভোর্স দে, আর ও কাল সকালে ওর বাপের বাড়ি চলে যা। এমন ভাজা মেয়ে ছেলের আমার দরকার নেই। আর এরপর দেখে শুনে একটা মেয়ে দেখে তোর বিয়ে দেব আমি। আর এই সিদ্ধান্তের বাইরে যদি আর একটা কথা উচ্চারণ করিস, তাহলে তুই তোর মার মরা মুখ দেখবি, বলে দিলাম। রুমে এসব শুনে ধীরে ধীরে পেঁচাতে পেঁচাতে নিজের রুমে চলে গেল। নিঃশব্দ থেকে এবার সে উচ্চ শব্দে কাঁদতে শুরু করলো। সে যে ভয়টাই পেয়েছিল সেটাই সত্যি প্রমাণিত হলো। প্রতিটা কান্নার উচ্চ শব্দে অসহায়ত্বের হাহাকার ও না পাওয়ার বেদনা বেরিয়ে আসছে তার বুক ছিঁড়ে। দীর্ঘ এই সময়ের দাম্পত্য জীবনের সমাপ্তি যে কত বেদনার, তা রুমিকে দেখলে কিছুটা হলেও আন্দাজ করা যায়। ভালোবাসার বিয়ে ছিল তার, মামাতো ভাইকে রিজেক্ট করে প্রিয় মানুষটার হাত ধরে চলে এসেছিল এই বাড়িতে। এতে রুমির পরিবার সহ রায়হান মামাতো ভাইও খুব কষ্ট পেয়েছিল। হয়তো সবাই ঠিকই বলে, আপনজনদের কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। তাই তো তার এত ভালোবাসার মানুষটাও আজ নিস্তব্ধ হয়ে বসে আছে। মায়ের এত বড় সিদ্ধান্তের বিপরীতে একটা কথাও তিনি বললেন না। সারা রাত এভাবে কেটে গেল। রাশেদ রুমে আসেনি। রুমে কাঁদতে কাঁদতে বারান্দায় দেয়ালে মাথা ঠেকিয়ে কখন ঘুমিয়ে গেছে তার মনে নেই। সকালে ঘুম ভাঙতে দেখতে পেল সে বারান্দার দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ঘরে ঢুকে দেখলো বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। ঘড়িতে তাকিয়ে দেখলো 7:30 বাজে। একটু পরে রাশেদের অফিস আছে, দ্রুত রান্না করতে যাবে। রুমের মাথা থেকে এক প্রকার ডিভোর্সের ব্যাপারটাই চলে গিয়েছিল। চুলগুলো হাত খোপা করতে করতে ঘড়ি থেকে নজর সরাতে গিয়ে এক জায়গায় নজরটা আটকে গেল। আর তা হলো ডিভোর্স পেপার। ওয়ারড্রবের উপর পেপার ওয়েট দিয়ে চাপা দেওয়া ডিভোর্স পেপারের স্বাক্ষর অংশের রাশেদের সিগনেচারটা জল জল করছে।
মুহূর্তের মধ্যে মাথা ঘুরে উঠল রুমির। না চাইতেও অশ্রুবিন্দুগুলো চোখের কার্নিশে এসে জমা হতে থাকলো। চোখের পাতা বুঝতে পানিগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ল। তাহলে কি শেষ আশার প্রদীপটাও কি নিভে গেল তার? তাহলে কি শেষ আশার প্রদীপটাও নিভে গেল রুমির? দীর্ঘ 2 বছরের প্রণয় ও 3 বছরের দাম্পত্য জীবনের কি তাহলে এখানেই সমাপ্তি? আর কি তাহলে রাশেদার জীবনের কোনো অস্তিত্ব রইল না তার? এসব কথা ভাবতে ভাবতেই বারবার অশ্রুসিক্ত হয়ে পড়ছে তার 2 নয়ন। হৃৎপিণ্ডটা মনে হচ্ছে কেউ দুমড়ে মুচড়ে দিচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে রুমির। পা জোড়া নিস্তেজ হয়ে গেছে রুমির। ওয়ার্ড্রবের দিকে আগানোর শক্তি তার নেই। হয়তো বিচ্ছেদের বেদনা এমন প্রখর হয়। এমন সময় ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো রাশেদ। ঘাড় ফিরিয়ে রুমি সেদিকে তাকাতেই দুজনের দৃষ্টির আদান প্রদান ঘটল মুহূর্তেই। রাশেদ বেশিক্ষণ অপেক্ষা করল না, দৃষ্টি সরিয়ে তৎক্ষণাৎ আলমারির দিকে অগ্রসর হল। সে হয়তো রুমির থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছে। জামা কাপড়গুলো নিয়ে রুম থেকে বের হতে গেলেই রুমি হাত চেপে ধরে টেনে এনে তার সামনে দাঁড় করাই এবং বলে, কোথায় যাচ্ছ তুমি? আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে এক পাও নড়বে না। আর এভাবে অপরাধীর মতো এদিক ওদিক দৃষ্টি দিচ্ছ কেন? কোন অপরাধ করে ফেলেছ নাকি? যদি করে না থাকো তাহলে আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। রাশেদ ইতস্তত করে রুমির থেকে হাত সরাতে ব্যস্ত হয়ে পড়ল। আজ যেন রুমির শরীরের শক্তি দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। রাশেদ রুমির হাতের থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে পারছে না। রুমি হাতটা আরো শক্তভাবে টেনে ধরে রাশেদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকিয়ে বলে, বললাম না চোখের দিকে তাকিয়ে কথা বলতে। বল আমাকে কেন করলো এমন রাশেদ? রাশেদ এবার তেজ দেখিয়ে এক ঝটকায় রুমির থেকে নিজের হাতটা ছাড়িয়ে রুমির দিকে এক আঙ্গুল উঁচু করে বলে, আমি কোন জবাবদিহি করতে বাধ্য নই। তোমার সকল প্রশ্নের উত্তর আমি ওই কাগজের মিটিয়ে দিয়েছি। আঙ্গুল দিয়ে ডিভোর্স পেপার দেখিয়ে ওখানে সাইন করো আর চলে যাও বাড়ি থেকে। অফিস থেকে ফিরে এসে আমি আর তোমার মুখ দেখতে চাই না। এসব তুমি কি বলছো রাশেদ? তুমি আমাদের এতদিনের সম্পর্কটা একটা কাগজের টুকরো দিয়ে এভাবে শেষ করে দিতে পারো না। আর আমি কোথায় যাব রাশেদ? প্লিজ রাশেদ, আমার কথাটা একবার শোনো, চলো আমরা দুজন ডাক্তারের কাছে যাই। আপা বলছে এরকম সমস্যা নাকি অনেক থাকে, ডাক্তার দেখানো ভালো হয়ে যায়। আমি তোমার পায়ে ধরছি রাশেদ, প্লিজ একবার চলো। রুমিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে রুমের সামনে এক হাঁটু মুড়ে বসে রুমির গাল শক্ত করে চেপে ধরে বলল, ও এইগুলো তাহলে তোর বড় বোনের বুদ্ধি। এইবার বুঝছি কেন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছিস তুই। 2 বোন মিলে সলাপরামর্শ করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে নিজের অক্ষমতার তকমাটা আমার ঘাড়ে চাপাতে চাস তুই। বাজে মেয়ে ছেলে কোথাকার। আম্মা ঠিকই বলছে, তোর মতো মেয়েকে যদি বিয়ে না করে অন্য কোন ভালো ঘরের মেয়েকে বিয়ে করতাম তাহলে এতদিন 3টা বাচ্চার দরকার নেই, একটা অন্তত থাকতো আমার ঘরে। আর তোর নাকি বাপের বাড়ির কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাইলে বড় বোনের এত পরামর্শ আসে কোথা থেকে? যা, বের হ আমার বাড়ি থেকে, তোর বোনের বাড়ি যা, গিয়ে শলা পরামর্শ কর। এসব আমার বাড়িতে চলবে না। যা, বের হয়ে যা। রাশেদ কথাগুলো বলে রুমিকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। রুমি এবার না পেলে রাশেদের পা জোড়া জড়িয়ে ধরল আর বলল, এমন করো না রাশেদ। আমি কোথায় যাব বল? তোমাকে ভালোবেসে মা বাবার অমতে তাদের সম্মানের কথা না ভেবে আমি তোমার কাছে চলে এসেছিলাম। এখন আমি কোন মুখে তাদের কাছে যাব? প্লিজ এমন করো না। একবার ডাক্তারের কাছে চলো, আল্লাহ সব ঠিক করে দেবে। রাশেদ এবার রুমি চুলের মুঠি ধরে টেনে বলল, চুপ, একদম চুপ। আর একবার ডাক্তারের কাছে যাওয়ার কথা উচ্চারণ করলে তোর এমন হাল করব যে সত্যি এবার তোর ডাক্তারের প্রয়োজন হবে। আর কোথায় যাবি মানে, যে তোর এত পরামর্শ দিচ্ছে সেই বড় বোনের বাড়ি যা। আর সেখানে যদি জায়গা না হয় তাহলে তোর ওই নাগর রায়হানের বাড়ি যা। আমি অফিসে চলে গেলে তো ভালোই ফোনের গুজুর গুজুর করিস তার সাথে। তাহলে এখন এত আপত্তি কিসের তার কাছে যাওয়ার? রাশেদ, তুমি এগুলো কি বলছো? আমি কখন কার সাথে ফোনে কথা বলছি? আমি আমার ছোট ভাইয়ের সাথে একটু কথা বলতাম, আম্মা আব্বার খোঁজ নিতাম, তাছাড়া আর কিছুই না। রায়হান ভাই একদিন ফোন দিছিল, তাও মামি কথা বলেছিল আমার সাথে। আমি রায়হান ভা, তোকে নিষেধ করলাম না কথা বলতে, তারপরও এত কথা বলতেছিস কেন? ওর ওপর এত দরদ তোর যে ওই রায়হানের ব্যাপার ঢাকার জন্য তুই তোর বাপ ভাই কেউ টেনে নিয়ে আসছিস এর ভিতরে।
যা বের হ, এখনই বের হবি তুই আমার বাড়ি থেকে। এই দাঁড়া, তার আগে তুই এই ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে যাবি। তোর সাথে আমার আর কোন সম্পর্ক আর বিন্দুমাত্র ইচ্ছা নেই। রায়হান তোর ভাই লাগে নাকি লাগে তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কর, এখানে সিগনেচার কর। সিগনেচার করে এই বাড়ি ছেড়ে তোর সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাবি। আমি অফিস থেকে ফিরে এসে তোর মুখটাও আর দেখতে চাই না। কথাগুলো বলে উঠে দাঁড়িয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল রাশেদ। আর রুমি এলোমেলো চুল ও বিধ্বস্ত চেহারা নিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। তার পাশেই মেঝেতে ডিভোর্স পেপার আর তার ওপর কলম রাখা। শাড়ির আঁচল মুখে চেপে ধরে সমান্তালে ফুপিয়ে চলেছে সে। কিছুক্ষণ পরে রাশেদ আবার রুমে এসে তার অফিসের ব্যাগ আর মোবাইল নিয়ে রুমির দিকে এক পলক তাকিয়ে সোজা বেরিয়ে গেল বাসা থেকে। রাশেদ চলে যেতেই শাশুড়ি রাহেলা বেগম ছেলের রুমে প্রবেশ করলেন। এসেই রুমিকে তাগাদা দিতে শুরু করলেন আর বললেন, কি হলো, এখনো বসে আছো কেন? আমার ছেলে কি বলে গেল তোমার কানে যায়নি? ওইখানে দ্রুত সই করো আর তোমার জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। কি হলো? ঘাড় তোত্তারার মতো কথা না শুনে বসে আছো কেন? ওঠো। এই মেয়ে ওঠো বলছি, যাও গিয়ে নিজের জিনিসপত্র গোছাও। শাশুড়ির ধমকে রুমি ধীরে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়ালো। তারপর আলমারির সামনে গিয়ে আলমারির উপর থেকে নিজের ব্যাগটা নামিয়ে আলমারি খুলে নিজের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিতে লাগলো। গয়না নিতে গেলে শাশুড়ি রুমির হাত চেপে ধরে বলে, এগুলো তো আমার ছেলে বানিয়ে দিয়েছিল তোমাকে। এগুলো নিয়ে কোথায় যাচ্ছ তুমি? বাপের বাড়ি থেকে যা আনছিলে তাই নিয়ে বিদায় হ। রুমি গহনাগুলো সব রেখে দিয়ে নিজের বাবার বাড়ি থেকে চলে আসার সময় যেগুলো এনেছিল সেগুলো তার ব্যাগে ঢুকিয়ে নিল। নিজের সার্টিফিকেটগুলো নিয়ে নিল সে। তারপর ব্যাগের চেনা আটকাতেই ব্যাগের উপর ডিভোর্স পেপার রেখে রাহেলা বেগম রুমির হাতে কলমে ধরিয়ে দিয়ে বললেন, নেও, এবার সই করো আর দূর হও আমার বাড়ি থেকে। রুমি এখন আর শব্দ করে কাঁদছে না, কিন্তু চোখ দিয়ে তার অবিরাম অশ্রু ধারা ঝরে পড়ছে। কলমটা নিয়ে দের হাতে ডিভোর্স পেপারে সই করে দিতেই রুমির চোখের পানি এক ফোঁটা অশ্রু সিগনেচারের ওপর পড়ল। শাশুড়ি রাহেলা বেগম মুহূর্তেই রুমির হাত থেকে ডিভোর্স পেপারটা নিয়ে নিন। মুখে আত্মতৃপ্তির হাসি ফুটে উঠল রাহেলা বেগমের। রুমি শাশুড়ির দিকে এক ঝলক তাকিয়ে নিজের গোছালো ব্যাগটা হাতে নিয়ে শাশুড়ির উদ্দেশ্যে বলল, মা, আপনার ছেলে আসলে তাকে বলবেন আমি তাকে কাবিনের টাকা মাফ করে দিলাম। সে সম্পূর্ণ মুক্ত আজ থেকে। বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে একবার এক ঝলক তাকিয়ে দেখে গটগট করে বেরিয়ে চলে গেল রুমি। এর পেছনে ফেলে গেল তার 3 বছরের তিক্ততায় ভরা দাম্পত্যের জীবন। গেট থেকে বেরিয়ে নাম না জানা পথের উদ্দেশ্যে পা বাড়ালো রুমি। বাপের বাড়ি যাওয়ার তার মুখ নেই। অন্য আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়ার কথা প্রশ্নই আসে না। যেখানে মা বাবার বাড়িতেই হাই হবে না, সেখানে অন্য কারোর বাড়িতে যাওয়া তো নিজেকে হাস্যকর প্রমাণ করা ছাড়া আর কিছুই না। ফুটপাত দিয়ে হেঁটে চলেছে রুমি। উদ্দেশ্য জানা নেই। সে জানে তাকে এই শহর ছেড়ে বেরিয়ে যেতে হবে খুব দূরে, বহু দূরে। পাশ থেকে একটা রিকশাওয়ালা ডেকে বলল, ও আপা, কই যাবেন? রুমি তার কথায় দাঁড়ালো, তারপর পেছনে ফিরে বলল, বাস স্ট্যান্ড যাব। যাবেন আপনি? রিকশাওয়ালা মাথা নেড়ে সম্মতি জানাতে রুমি রিকশায় উঠে বসল। মিনিট 15 পর রিকশাওয়ালা তার গন্তব্যে এসে পৌঁছালো। কিন্তু রিকশা থেকে নামতে গিয়েই মাথা ঘুরে পড়ে গেল রুমি পাশের ফুটপাতে। জ্ঞান ফিরতেই রুমি একটা কক্ষের শুভ্র বিছানায় নিজেকে আবিষ্কার করে। চোখগুলো পিটপিট করে খুললেও চোখের সামনে সবকিছু ঝাপসা দেখছে সে। বারবার চোখের পাতা বুজে দৃষ্টি স্বাভাবিক করতে চেষ্টা করছে, কিন্তু চোখের পাতা বুঝতে গিয়ে সে টের পেল তার মাথাটা বড্ড ব্যথা করছে। ঝিম ধরে আছে তার মাথাটা। শরীরটাও তার কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। হাত পা নাড়াতে যেন অধিক কষ্ট হচ্ছে তার। হাত নাড়াতে গিয়ে স্যালাইনের ক্যানোলার গুঁতো লেগে বেশ খানিকটা রক্ত বের হয়ে গেল রুমির। ব্যথায় আহ বলে মৃদু আর্তনাদ করে ওঠে রুমি। পাশে বসে থাকা মহিলাটি তৎক্ষণাৎ জেগে গিয়ে ধরপড় করে ওঠে রুমির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল। রুমি ব্যথা পেয়ে এতক্ষণ চোখ বুজেছিল। দুর্বল শরীরে অল্প একটু ব্যথা যেন প্রকট আকার ধারণ করেছে। মমতাময়ী মায়ের সুমধুর কণ্ঠের স্বরটা কানে আসতেই চোখ খুলে পাশে অবস্থানরত মহিলাটির দিকে তাকাতেই চোখের কার্নিশে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। প্রায় 3 বছর পর মায়ের সেই সুমিষ্ট চেহারাটা দেখে গলাটা প্রচণ্ড রকমের কাঁপছে তার। আওয়াজটা যেন সংকীর্ণ হয়ে গলনালীতে আটকে গেছে তার।
অনেক কষ্টে একটা ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে উচ্চারণ করে উঠল, মা বলে মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল রুমি। মুহূর্তের মধ্যেই যেন রুমির শরীরের সব শক্তি এসে ধরা দিল, কিন্তু শব্দ করে কান্না করার শক্তি তার শরীরে নেই। তাই দু চোখ দিয়ে অশ্রুতে ভেসে যাচ্ছে তার মায়ের পিঠের আঁচলের কিছু অংশ। মিসেস রেহানা রহমান মেয়েকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেকক্ষণ আদর করলেন। নিজের মুখের সাথে মেয়ের গালটা চেপে ধরলেন। এতে নাকি সন্তানদের অনেক কষ্ট লাঘব হয়ে যায়। সত্যি তাই হলো। ধীরে ধীরে রুমির কান্নার বেগ কমে আসলো। তারপর পেছনে একটা বালিশ দিয়ে সোজা করে বসালেন মেয়েকে মিসেস রেহানা রহমান। রুমি এতক্ষণে তার চারপাশটা ভালোভাবে খেয়াল করল। কিন্তু এটা তো হাসপাতাল নয়, আবার তাদের বাসাও নয়। তাহলে সে আছেটা কোথায়? মেয়ের প্রশ্নসূচক দৃষ্টি দেখে রেহানা রহমান বুঝলেন। এমন সময়ে রুমে প্রবেশ করল রুমির বাবা, বড় মামা ও মামি। রুমি বাবার দিকে আর চোখে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। তার যে কিছু বলার মতো মুখ নেই বাবার সামনে। সরফরাজ রহমান, রুমির বাবা, মেয়ের মাথায় হাত রাখতে গিয়ে কেঁদে ফেললেন। এত আদরের ছোট মেয়েটা আজ এত করুণ পরিণতি দেখে তিনি আর নিজেকে সংবরণ করতে পারলেন না। মেয়ের পাশে বসে মেয়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আমাদের মনে হয় তুই আর আপন ভাবিস না, তাই না রে মা? তোর কি বাবা মা সব মরে গেছে? যে তুই ওই মৃত্যুপুরীতে এতদিন ধরে মরণ যন্ত্রণা সহ্য করছিলি। তোর শাশুড়িকে ফোন দিয়েছিলাম কেন আমার মেয়ের অবস্থা এমন হলো তাই জানতে। আর উনি যা বললেন তা না হয় নাইবা বললাম, কিন্তু তুই একটাবার কেন এসে বললি না বাবা আমি ওই বাড়িতে ভালো নেই, আমি তোমার কাছে থাকতে চাই? তুই বিশ্বাস কর, তুই যদি একবার এসে আমাকে বলতিস, তাহলে আবার এই ছোট্ট বাবুই পাখিটাকে একদম আমার বুকের ভিতর লুকিয়ে রাখতাম, কোন আজ লাগতে দিতাম না। রুমি এবার বাবার ঘাড়ে মাথা এলিয়ে দিয়ে এক প্রকার জাপটে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও আব্বু, আমি সত্যিই অনেক বড় ভুল করে ফেলেছি। আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে আমি মারাত্মক অন্যায় করে ফেলেছি, কিন্তু তোমাদের সামনে কোন মুখে এসে দাঁড়াবো? আমার জন্য তোমরা প্রথমেই কত অসম্মানিত অপমানিত হয়েছ। তারপর আবার যদি সেই শ্বশুরবাড়ি থেকে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোমাদের কাছে চলে আসতাম তাহলে লোকজনরা আরো কটু কথা শোনাতো তোমাদের। তাই যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন সিদ্ধান্ত নিলাম এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। তাই তো বাসস্ট্যান্ডে গিয়েছিলাম আর তখনই মাথা ঘুরে পড়লি তুই ফুটপাতে। ভাগ্যিস রায়হান চট্টগ্রাম থেকে ফিরছিল বাসে। স্ট্যান্ডে বাস পৌঁছাতে ফুটপাতের ওপর ভিড় দেখে রায়হান এগিয়ে যায়, ভিড় ঠেলে সামনে এগিয়ে দেখে তুই মাটিতে পড়ে আছিস। পরে ওই তোকে এখানে নিয়ে এসেছে, আমাদেরকে জানিয়েছে। তুই পুরো একদিন সেন্সলেস ছিলি। কতদিন খাওয়া দাওয়া করিস না তুই? গ্যাস্ট্রিক ফল করে মাথা ঘুরে পড়েছিলিস ফুটপাতে। সেসব যাগ্গে যা গেছে টা গেছে, এখন আমার ঘরের মেয়েটা ঘরে ফেরত এসেছে। আমার আর কিচ্ছু চাই না বলে মেয়েকে আবার বুকের সাথে জড়িয়ে ধরলেন রেহানা রহমান। মার কথাগুলো শুনে রুমি অবাক হয়ে এদিক ওদিক তাকালো, কিন্তু রুমের কোথাও সে রায়হানকে দেখতে পেল না। রায়হান রুমির সামনে আসলো না, হয়তো আসতে চাইনি। এইভাবে কয়েকটা দিন পার হয়ে গেল। পুরোপুরি সুস্থ হয়ে উঠল রুমি। বড় মামা আর মামি রুমিকে তার পরিবার সহ আটকে রেখে দিলেন নিজের বাড়িতে। হয়তো তাদের অন্য একটা উদ্দেশ্য আছে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে গধূলি বিকেলের অর্ধনির্মিত সূর্যের দিকে একদৃষ্টিতে চেয়ে আছে রুমি। হঠাৎ পাশে কারোর উপস্থিতি টের পেয়ে ডান পাশে তাকাতেই দেখতে পেল রায়হানও দাঁড়িয়ে আছে। তার দৃষ্টিও দূর আকাশের ওই সূর্যতে নিবন্ধ। রায়হান কিছুক্ষণ পর বলে উঠল, কিছু চিন্তা ভাবনা করেছ এরপর কি করবে? রুমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রথমত মাস্টার্স কমপ্লিট করতে চাই, তারপর একটা ভালো চাকরি পেয়ে গেলেই হলো। তারপর আর কি? কিছুই না। এই জীবনে আর নতুন করে কোনো বৈবাহিক সম্পর্কে জড়ানোর কোনো ইচ্ছে নেই আমার। রায়হান মুচকি হেসে রুমের দিকে তাকিয়ে বলল, যেমন তোমার ইচ্ছা। কথাটা বলে ছাদ থেকে নেমে গেল রায়হান। রুমি এখনো ছাদে কোণায় দাঁড়িয়ে আছে। দুদিন আগে রাশেদ ফোনের মাধ্যমে তাকে মৌখিক তালাক দিয়েছে। এখন সে পুরোপুরি মুক্ত। এসব ভাবতে ভাবতে হঠাৎ রুমি কাঁধে কারোর হাতের স্পর্শ অনুভব করে পেছনে ফিরে তাকাতে দেখতে পায় তার বড় মামি দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি ঘুরে মামিকে বলল, কিছু বলবে মামি? তুই এত স্বার্থপর কেন রে মা? মামির কথায় অবাক হয়ে গেল রুমি। মামির হাতের উপর হাত রেখে বলল,
তোমার এমন মনে হওয়ার কারণ? তুই শুধু সারা জীবন নিজের কথাটাই ভেবে গেলি। এখনো তাই ভাবছিস? নিজের ইচ্ছা হয়েছে বলে আর বিয়ে করবি না বলে তাই সিদ্ধান্ত নিয়েছিস। কিন্তু এতে যে আমার ছেলেটাই বরাবরের মতোই কষ্ট পাচ্ছে। প্রকাশ না করলেও আমি তো মা, আমি বুঝি ওর কষ্টটা। আমার ছেলেটা যে তোকে ভালোবাসে রে মা। এই কথাটা কেন তুই বুঝতে চাস না? কি বলছো মামি তুমি এগুলো? তুমি ছেলের মা হয়ে একটি তালাকপ্রাপ্ত মেয়েকে কিভাবে নির্বাচন করো তোমার ছেলের জন্য? রায়হান ভাই আমার থেকেও কয়েক গুণ ভালো মেয়ে ডিজার্ভ করে। কিন্তু আমার ছেলেটা যে তার সুখ আনন্দ ভালো থাকার মন্ত্র তোর ভিতরে খুঁজে পায় রে মা। তুই বল ওর বয়সটা কি কম হয়েছে? ওর বয়সে ওর বাবা ছেলের মুখ দেখে ফেলেছিল। আমার ছেলেটা এখনো বিয়েও করলো না, আর সিদ্ধান্ত নিয়েছে সে করবেও না। দেখ আমি আপা আর দুলাভাইয়ের সাথে কথা বলেছি, তাদেরও কোনো আপত্তি নেই, তুই শুধু একবার হ্যাঁ বলে দে। অসম্ভব মামি। তুমি হয়তো জানো আমি কখনো মা হতে পারবো না। তোমার ছেলেকে কখনো সন্তানের সুখ দিতে পারবো না। তারপরও কেন তুমি এমন কথা বলছো? আমার ওসব কিছু চাই না। আমি শুধু চাই আমার ছেলেটা ভালো থাকুক। তোর মধ্যেই আছে আমার ছেলেটা ভালো থাকার ঔষধ। তুই এতটা শিওর কি করে হলে যে তুই মা হতে পারবি না? যতদূর শুনেছি ডাক্তারকে দেখাসনি। এমনও তো হতে পারে যে সমস্যা ওই বেয়াদবটার ছিল। দেখ হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমনি ভাবে পৃথিবীর সব পুরুষ সমান নয়। কিছু পুরুষ আগলেও রাখতে জানে। আগেরবার নিজের উপর বিশ্বাস করে ঠকেছিলি। এবার না হয় আমাদের উপর ভরসা করে দেখ, আশা করি আর ঠকবি না। আমার ছেলেটাকে একবার সুযোগ দে মা। অশ্রুসিক্ত নয়নে মামির দিকে তাকিয়ে আছে রুমি। আর ভাবছে এও কি সম্ভব। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। রাহেলা বেগম এই 1 বছর ধরে অনেক মেয়ে দেখেছেন কিন্তু মনের মতো মেয়ে মিলছিল না। অবশেষে নিজের দূরসম্পর্কের এক চাচাতো বোনের মেয়েটি ঠিক করলেন একমাত্র পুত্রবধূ হিসাবে। নতুন উদ্যমে শুরু করলেন ছেলের বিয়ের তোড়জোড়। দেখে মনে হচ্ছে তার ছেলে এই প্রথমবার বিয়ে করতে চলেছে। ইতিমধ্যে কার্ড বিলি শুরু হয়ে গেছে। নিকট আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে বিয়েতে। রাশেদকে পাঠানো হয়েছে বিয়ের শপিং করতে। শপিং করা শেষে রাশেদ বাইরে বেরিয়ে গাড়িতে উঠতে নিলে পিছন দিক থেকে একজন ডেকে উঠল। রাশেদ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে কলেজ লাইফের সেই অতিপরিচিত ঘনিষ্ঠ বন্ধুকে দেখতে পেয়ে সহাস্যে আলিঙ্গন করলে তার সাথে। তারপর আড্ডা দেওয়ার জন্য রাশেদকে সঙ্গে নিয়ে নিজের চেম্বারে এসে বসল রাফিদ। বলা বাহুল্য রাফিদ একজন মেডিসিন ডাক্তার। দীর্ঘদিনের আলাপ আলোচনা হতে হতেই রাশেদ তাকে কার্ড দিয়ে বিয়ের দাওয়াত দেয়। রাশেদ কিঞ্চিত অবাক হয়ে বলল, আমি যতদূর জানি তুই তো ভালোবেসে রুমিকে বিয়ে করেছিলি। তাহলে আবার কিসের বিয়ে? তোর কি সেই ফাজলামি করার স্বভাবটা এখনো গেল না? পরে রাশেদ সবকিছু খুলে বলল। সবকিছু শুনে রাফিদ বলল, তুই এতটা শিওর কি করে হলি যে সমস্যাটা শুধুমাত্র রুমির? এমনও তো হতে পারে সমস্যাটা আসলে তোর। রাশেদ এবার নড়েচড়ে বসে বলল, আমার মতো একজন সুস্থ সবল সুঠামদেহী যুবককে দেখে মনে হয় যে সমস্যাটা আমার। কই রুমি তো কখনো অভিযোগ করেনি যে আমি তাকে স্যাটিসফাই করতে পারিনি। বরং সে আমাকে স্বামী হিসেবে পেয়ে অনেক সুখী ছিল। তাহলে এখানে আমার সমস্যার কথা আসছে কোথা থেকে? রাফিদ এবার মৃদু হেসে তার চেয়ারে হেলান দিয়ে বসে বলল, বাহ্যিক কিছু লক্ষণ আর শারীরিক সুখের মাধ্যমেই যদি বোঝা যেত যে পুরুষ মানুষটি অক্ষম তাহলে তো এই পৃথিবীর 40% পুরুষের বিয়ে হতো না। এসব সমস্যা লক্ষণ দেখে বোঝা যায় না, এর জন্য কিছু টেস্ট করতে হয়। যেহেতু তুই আবার বিয়ে করতে চলেছিস, আমি অ্যাজ এ ডক্টর তোকে একটা সাজেশন দেই। তুই টেস্ট কর। আমার পরিচিত একজন ডাক্তার আছে। বিষয়টা তোর আমার আর তার ভিতরেই থাকবে, কোন সমস্যা হবে না। বরং তুই আজকে সিমেন্ট টেস্ট কর, তাহলে 2 দিন পরেই রিপোর্ট পেয়ে যাবে। রিপোর্টটা নিয়ে সোজা আমার সাথে এসে দেখা করবি। রাফিদের কথাটা এবারের ফেলতে পারল না রাশেদ। তাই টেস্ট করতে দিয়ে তারপর বাড়ি চলে গেল রাশেদ। জবা লো লাইন, জবা। সামনে রাখা রিপোর্টের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে রাশেদ। রিপোর্ট হাতে পাওয়ার পর সে সোজা রাশেদের চেম্বারে চলে আসে। রাফিদ কিছুক্ষণ রিপোর্টটা এনালাইজ করে যা বলল তা শুনে রাশেদ একেবারে পাথরে পরিণত হল। রিপোর্টে স্পষ্ট লেখা আছে তার সিমেনের নমুনায় শুক্রাণু প্রায় নেই বললেই চলে। কেবল এমনটা হওয়ার কারণ হচ্ছে তার অনিয়ন্ত্রিত জীবনযাপন। এটার দীর্ঘদিন চিকিৎসার মাধ্যমে ঠিক হলেও হতে পারে।
কিন্তু সে যদি বিয়ের 1 বছরের মধ্যে এই সমস্যার জন্য ডাক্তার দেখাতে তাহলে সে খুব দ্রুত রিকভার করত। এ সকল কথা শুনে রাশেদের কানে এখন শুধু রুমির ওই কথাগুলো বাজছে। রুমি রাশেদকে বিয়ের 1 বছর পর থেকেই বারবার তাগাদা দিত ডাক্তারের কাছে আসার জন্য, কিন্তু সে মোটেও শোনেনি তার কথা। উল্টো তাকে অনেক কথা শোনাতে রাশেদ। রাফিদ সবকিছু দেখে শুনে বলল, রিপোর্ট দেখে তো বুঝতে পারলি সমস্যাটা আসলে তোর। যেহেতু অনেক দেরি করে ফেলেছিস, তাই বলছি আর দেরি না করে আজকেই তুই ডাক্তার দেখা। তার পরামর্শ নিয়ে সেভাবেই নিয়ন্ত্রিত জীবন যাপন শুরু কর, আশা করি সুস্থ হয়ে উঠবে। কিন্তু এত কিছুর মধ্যেও একটা ভালো খবর কি জানিস? রুমির ভাগ্যটা ভালো যে তুই কিছু না জেনেই ওকে ছেড়ে দিয়েছিস, কারণ তুই রুমির মতো মেয়েকে ডিজার্ভ করিস না। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরল রাশেদ। সে তার বাবা হওয়ার সম্ভাবনাটা নিঃশেষ করার একেবারে শেষ পর্যায়ে নিয়ে গেছে। ডাক্তার বলেছে ভাগ্য ভালো থাকলে সুস্থ হয়ে উঠবেন, কিন্তু বড্ড দেরি করে ফেলেছেন আপনি। বাসাভর্তি আত্মীয় স্বজন দেখে নিজের রুমের দিকে চলে গেল রাশেদ। আজ তার রুমির কথা বড্ড মনে পড়ছে। সে সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, তা সে আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। রাহেলা বেগম ছেলে ফিরেছে দেখে তার জন্য লেবুর শরবত বানিয়ে আনলেন। এসে দেখলেন খাটের কোনায় বসে মাথার চুলগুলো মুঠো করে ধরে রাশেদ কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। সে আজ বুঝতে পারছে রুমি কতটা কষ্ট পেত যখন ওকে অক্ষম, বাজা মেয়ে বলা হতো। রুমিও তখন কাঁদত, কিন্তু রাশেদের মতো হাউমাউ করে নয়। মুখে আঁচল চাপা দিয়ে নিজের কান্নাকে নিজের ভিতরে পিষে ফেলত সে। রাহেলা বেগম দ্রুত ছুটে গেলেন ছেলের কাছে। গিয়ে ছেলেকে নিজের কাছে টেনে নিয়ে ছেলের চোখ দেখে আঁতকে উঠলেন, রক্ত জবার মতো লাল হয়ে গেছে। মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে তোর বাবু? তোর চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে বল আমাকে। মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মা আমার কিচ্ছু চাই না। এসব বিয়ে টিয়ে তুমি বন্ধ করে দাও। আমার রুমিকে আমার কাছে ফিরিয়ে এনে দাও মা। আমি অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার রুমিকে আমার কাছে এনে দাও। তারপর রাশেদ সব কথা খুলে বলল তার মাকে। রাহেলা বেগম ছেলের সব কথা শুনে যেন মাথায় বাজ পড়ল। এখন উনার টনক নড়ল। নিজের ভুল বুঝতে পেরে রাহেলা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, তোর কোন দোষ নেই রে বাবা, সব দোষ আমার। আমি রুমির সাথে অনেক বড় অন্যায় করে, অনেক খারাপ ব্যবহার করেছি, ওকে বাধ্য করেছি এই সংসার ছেড়ে চলে যেতে। আমার উচিত ছিল তোদেরকে ডাক্তারের কাছে পাঠানো। সব দোষ আমার। আমাকে মাফ করে দে বাবা। না মা, সব দোষ তোমার একার নয়, এর মধ্যে আমারও অনেক দোষ আছে। আমার বোঝা উচিত ছিল মারা মানুষ হয়, সৃষ্টিকর্তা নয় যে তারা কোন ভুল করতে পারে না। সন্তান হয়ে আমার উচিত ছিল তোমার ভুলগুলো শুধরে দেওয়া, রুমিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার। রিমির কথা একবার হলেও শোনা উচিত ছিল আমার। তাহলে আজ আমার সংসারটা এরকম ফাঁকা হয়ে যেত না। এই 1 বছরে যে রুমির কথা আমার মনে পড়েনি এমনটা কিন্তু নয় মা, বরং প্রতি মুহূর্তে আমার ওকে মনে পড়েছে। হাজার হলেও আমার প্রথম ভালোবাসা ছিল ও। ওকে ভোলা অত সোজা নয় মা। বিশেষ করে অফিস থেকে ফেরার পর এই রুমটায় ঢুকলে রুমির অভাববোধটা মাথাচাড়া দিয়ে উঠত। রাতের ওই নিঃসঙ্গতা আমাকে কুরে কুরে খেয়েছে। কিন্তু তারপরেও তোমার মুখের উপর কথা বলতে পারিনি। সব সময় রুমিকে দোষারোপ করেছি। আসলে কি জানো মা, সারাদিন অফিস করে রাত্রে ফিরে এসে যখন তোমাদের দুজনের এসব কথা শুনতাম তখন আমার খুব রাগ হতো। তুমি মা তো, তোমাকে তো কিছু বলা যাবে না, তাই নিজের সমস্ত রাগ আমি রুমির উপর ঝাড়তাম। আর ও বেচারা সব মুখ বুজে সহ্য করে নিত। সত্যি আমি এখন বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি। মাও মা, সত্যি করে বলতো, ও যদি তোমার নিজের পেটের মেয়ে হতো তুমি কি ওকে এভাবে বলতে পারতে? আজও পরের মেয়ে বলে তুমি ওকে অক্ষম বাজা মেয়েছেলে বলেছ। আরও দেখ, আল্লাহ সহ্য করেনি। এই দেখো, আল্লাহ তোমার ছেলেকে অক্ষম নিঃসন্তান পুরুষ বানিয়ে দিয়েছে। আমি আর রুমিকে পাবো না মা। সত্যি আজ একটা ভুল সিদ্ধান্ত জন্য আজ আমি কোথায় এসে দাঁড়িয়েছে, যেখানে কোনো দিকেই আমার ফিরে যাওয়ার উপায় নেই। কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল রাশেদ। ছেলের কথা শুনেই রাহেলা বেগমও কাঁদছেন। কিছুক্ষণ পর রাহেলা বেগম রাশেদের হাত টেনে ধরে বললাম, চল বাবু, আমি এখনই রুমির কাছে যাব। তুই আমাকে নিয়ে চল, আমি ওর কাছে ক্ষমা চাইব। আমি বুঝতে পেরেছি অনেক বড় পাপ করে ফেলেছি।
এই পাপের বোঝা আমি আর বাড়াতে চাই না। দরকার পড়লে আমি ওর পায়ে ধরে মাফ চেয়ে ওকে বাড়িতে নিয়ে আসব। চল বাবু, আর দেরি করিস না। পরন্তু বিকেলে মাকে সাথে নিয়ে ছুটল রুমির বাপের বাড়ির উদ্দেশ্যে। প্রায় ৪৫ মিনিট পর তাদের গন্তব্যে পৌঁছে গিয়ে দেখে দরজায় বড় তালা ঝুলছে। আশাহত হলো রাশেদ। হঠাৎ পাশের বাসার দরজা খোলা দেখে সেখানে নক করলে একজন ভদ্রমহিলা এসে দাঁড়ালে রাশেদের মা তাকে প্রশ্ন করে, ওটা কি সরফরাজ রহমানের বাসা? জি। উনারা কোথায় গেছেন? রেহেনা ভাবি তার বড় ভাইয়ের বাসায় গেছেন। পরিবারের বাকি সবাই ওখানে গেছে। ঠিকানা নিয়ে মা ছেলে আবার রওনা দিল রুমির বড় মামার বাসার উদ্দেশ্যে। ঠিকানা অনুযায়ী সে বাড়ির গেটে পৌঁছাতেই দেখে দোতলা ডুপ্লেক্স বাড়িটা ফুল ও বিভিন্ন রঙের লাইট দিয়ে সাজানো। রাশেদ শেষ হবে তোয়াক্কা না করে দ্রুত পায়ে বাড়িতে প্রবেশ করতেই দেখতে পায় পুরো বাড়িটা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিদ্যমান। ড্রয়িং রুমের সোফায় বসে আছে রুমির বাবা মা, ভাই বড় বোন, বোনজামাই আর রুমির মামা মামি বসে আছে। রুনির মা আর মামি হাতে লাড্ডু তৈরি করছেন আর হেসে এসে সবার সাথে কথা বলছে। রুমির বোন ফলমূল কাটছে। হঠাৎ সবার দৃষ্টি রাশেদ আর রাহেলা বেগমের উপর পড়তেই নিজেদের আসন থেকে উঠে দাঁড়ালেন। রাশেদ দৌড়ে গিয়ে রুমির বাবার সামনে হাতজোড় করে বলল, বাবা, আমাকে ক্ষমা করে দিন। রুমিকে একটি বার ডেকে দিন। আমি ওর কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার বউকে আমি নিয়ে যেতে এসেছি। আমি আর কখনো ওকে কষ্ট দেব না। আমাকে মাফ করে দিন এবারের মতো। আর দয়া করে রুমিকে ডেকে দিন। রাহেলা বেগম মাও ছেলের পাশে এসে দাঁড়িয়ে বললেন, বেয়ান, একটিবার রুমি মাকে ডেকে দিন। আমি অপরাধী। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি। আমি দরকার পড়লে ওর পা ধরে মাফ চাইব। আমার ছেলের কোন দোষ নেই। আমি বাধ্য করেছিলাম রুমিকে ওই বাড়ি ছেড়ে চলে আসতে। আমার ছেলে কিছু বলেনি। আপনারা যদি বলেন আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব। শুধুমাত্র রুমিকে আমার ছেলের কাছে ফিরিয়ে দিন। রুমির মা রহিমা বেগমের সামনে এসে বললেন, কিন্তু ভাবি, এখন তা তো আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনার পিছনে তাকান, তাহলে বুঝতে পারবেন। রাশেদ আর রাহেলা বেগম পেছনে ফিরে তাকাতেই দেখতে পেলে রুমি ৮ মাসে ভরা পেট নিয়ে রায়হানের এক হাত বাহু জড়িয়ে ধরে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। এই দৃশ্য দেখে রাশেদের পায়ের তলা থেকে জমিন সরে গেলে যেন। রুমির নিচে নেমে সামনে তাকাতেই দেখতে পেল রাশেদ আর রাহেলা বেগমকে। রায়হানের হাত ছাড়িয়ে ধীর পায়ে সামনে এগিয়ে এসে রাশেদের উদ্দেশ্যে বলল, কেমন আছেন আপনি রাশেদ? এতদিন পরে এলেন যে? আপনার স্ত্রী সন্তানরা সব ভালো আছে তো? রায়হান এক প্যাকেট মিষ্টি নিয়ে এসে রুমির হাতে দিলে রুমি মিষ্টির প্যাকেট নিয়ে রাশেদের সামনে ধরে বলল, নিন রাশেদ সাহেব, মিষ্টিমুখ করুন। আজ আমার বড্ড সুখের দিন। আপনিও মিষ্টিমুখ করুন আর আমাদের সন্তানের জন্য দোয়া করুন, সে যেন মানুষের মতো মানুষ হয়, উচ্চ বুদ্ধি, জ্ঞানসম্মত ও সুবিচারক হয়। আরেকটা কথা, আমি আপনার কাছে বড্ড কৃতজ্ঞ রাশেদ সাহেব। আমি সত্যিই উন্মাদের মতো আপনি নামক মরীচিকার পেছনে দৌড়াচ্ছিলাম। আপনি আমাকে ক্ষতবিক্ষত করে আলো আর মরীচিকার ভেতরের পার্থক্য বুঝিয়েছেন। আগে কষ্ট লাগলেও কিন্তু এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল ছিলাম। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে তিনি আমার সুবুদ্ধি দান করেছেন। তাই তো আজ আমি এমন সুন্দর ভরা সংসার পেয়েছি, রায়হানের মতো স্বামী পেয়েছি। কিন্তু একটা কথা কি জানেন, ওইটা আপনার কাছে ভুল সিদ্ধান্ত ছিল কিনা জানি না, কিন্তু ওটাই ছিল আমার জন্য একমাত্র সঠিক সিদ্ধান্ত। ভালো থাকবেন রাশেদ সাহেব। কথাগুলো বলে রায়হানের হাত ধরে ঘরে চলে গেল রুমি। আর রাশেদ রুমির যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকল। আর চোখ দিয়ে ঝরতে থাকলো অজস্র অশ্রুবিন্দু। এজন্যই বলে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সবাই সবার পাপের শাস্তি ঠিকই একদিন পাবে। কেউ আগে আর কেউ করে, শুধু কিছু সময়ের ব্যবধান মাত্র, কিন্তু শাস্তি ঠিকই পাবে। সমাপ্ত।